ওই অংশ আছে তো না, লিংক তো কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ আছে তো, ওটা কাটলে সরাসরি ওটা কনভার্ট হয়ে চলে যায়। হ্যাঁ, আচ্ছা তো ভাই, যেটা ঠিক আছে। বলছিলাম, আমরা যার যার পার্সেন্টেজ কেটে ফেললাম, তাহলে এখানে 4,000 টাকা হয়। দেখেন এইগুলো যোগ করলে কত হয়? 4,000। 4,000। 4,000 টাকা হয়। এখন এই 4,000 টাকা আমরা, যেহেতু সমন্বয় এন্ট্রি 2 বার বসে, আর একবার তো দিতে হবে নাকি? হ্যাঁ, তাহলে আর একবার কোথায় দিব? দায় ওই যে দিবেন। তাই। জাবেদা বলছিল, ওই যে জাবেদা বলছিল, ওই জাবেদা অনুযায়ী ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট কাজ শেষ, কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ছিল। ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা জেনারেল ব্যালেন্স শিটের দায় সাইডে বসাইছিলাম না? হুম। হ্যাঁ, ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সঙ্গে যোগ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? জি ভাই। জাবেদায় কিন্তু ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ক্রেডিট মানে দায় পাশে বসবে, ঠিক আছে? ডেবিট যদি বলতো তাহলে অ্যাসেট দিকে বসবে, তাহলে বলছে ক্রেডিট, তাহলে কোন দিকে বসবে? দায়। দায় পাশে। তাহলে এই তাই দেখেন তো। লিখছি অ্যাড নিউ কত টাকা? 4,000 টাকা। এই নিউ 4,000 যোগ করলে মোট হয় 34,000। দেখেন তো ঠিক আছে কিনা? হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, এই হলো আমার ডেপ্রিসিয়েশনের যাবতীয় কাজ। আপনার যে অঙ্কে যে ডেপ্রিসিয়েশন দিক না কেন, আপনি এইভাবে করবেন, পারবেন, ঠিক আছে? নেক্সট, সমন্বয় নাম্বার 2 সমন্বয় দেখেন, ইজি একটা এন্ট্রি বলছে জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর টাকা 2,500। আমার যে অঙ্কটা আমরা করেছি, ওখানে কোথাও কি জেনারেল রিজার্ভ নামে কোনো এন্ট্রি ছিল? না। নাই। কিন্তু নিচে এসে বলতেছে যে আমি 2,500 টাকা দিয়ে জেনারেল রিজার্ভ নামে একটা fund গঠন করতেছি। জেনারেল রিজার্ভের বাংলা মিনিং কি? সং যে, সাধারণ সঞ্চিতি, সাধারণ। সাধারণ সঞ্চিতি, ঠিক আছে? ওকে, এর আরেকটা নাম আছে রিজার্ভ ফান্ড, মানে সঞ্চিত তহবিল। এটাও একই জিনিস, ঠিক আছে? জেনারেল রিজার্ভ আর রিজার্ভ ফান্ড একই জিনিস, সঞ্চিত। সিনোনিম আর কি, ঠিক আছে? হুম। এখন এই জেনারেল রিজার্ভে টাকাটা আসলে কোন জায়গা থেকে কিভাবে আমরা নিই, এটা একটু আপনাদেরকে বুঝতে হবে। জেনারেল রিজার্ভটা হলো ওই যে বললাম সঞ্চিতি, মানে সঞ্চয় থেকে সঞ্চিতি, তাই না? তো জি যখন ভাই। প্রতিষ্ঠান প্রতিষ্ঠান লাভে থাকে, তখন সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখা হয়, যদি ভবিষ্যতে কখনো প্রতিষ্ঠান ঝামেলায় পড়ে, তাহলে যেন ওই টাকা দিয়ে সেটা রিকভার করতে পারে, ঠিক আছে? যখন হুম। লাভ হবে তখনই কিছু টাকা আমি আলাদা আলাদা করে সঞ্চয় করতে পারবো। আপনার কথা আপনি চিন্তা করেন না, আপনি মনে করেন টিউশনি করে পড়াশোনা করেন, আপনার মান্থলি খরচ হচ্ছে 7,000 টাকা। আপনি কোনো একটা মাসে 10,000 টাকা ইনকাম করলেন, আপনি হয়তো বা 1,000 টাকা এক্সট্রা খরচ করতেই পারেন, কিন্তু 2,000 টাকা আপনি সঞ্চয় করার চিন্তা করবেন, যে যদি কোনো মাসে টিউশন না থাকে, তাহলে এই 2,000 করে গোছানো টাকা দিয়ে আমি সেই 2 মাস চলবো, যে 2 মাসে আমার টিউশন থাকবে না। তাই না বিষয়টা? এরকমই তো। হ্যাঁ। জি ভাই। তাহলে এই ব্যবসার ক্ষেত্রেও তাই। তাহলে যখনই লাভ হবে তখনই সঞ্চয় করতে পারবে, লাভ না হলে সঞ্চয় হবে না, এটা হচ্ছে বাস্তব কথা। তো এই হুম। জেনারেল রিজার্ভ আমি নতুন করে গঠন করতেছি 2,500 টাকা, তাহলে 2,500 টাকা আমি পাবো কোন জায়গা থেকে? প্রফিট থেকে, তাই না? হ্যাঁ। কোন জায়গা থেকে পাবো? প্রফিট থেকে। তার প্রফিট মানে থেকে। আমরা যে, এই দেখেন, এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এর ডান পাশে কি কি বসে বলছিলাম, বলেন? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডান দিকে কি কি বসে? লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট, আর রাইট, এস্টিমেটেড লস। এক্স্যাক্টলি। আমি এতটুকু শুনলেই হবে, এতটুকু করলেই সন্তুষ্ট। যে লাস্ট ইয়ার প্রফিট আর কারেন্ট ইয়ার প্রফিট, মানে দুটো প্রফিটই আমি এই ছকের মধ্যে বসাই। তাহলে এখান থেকে যদি আমি 2,500 টাকা নিতে চাই, তাহলে আমি কোথায় বসাবো? সেটা ডেবিট দিকে বসাবো না? হ্যাঁ, ডেবিট হ্যাঁ, দিকে বসাবো। মানে আপনি কিন্তু চিন্তা করেন বাস্তবিকতার দিক থেকে, যে আমি এই প্রফিট থেকে 2,500 টাকা নিয়ে আমি একটা ফান্ড গঠন করতেছি, সঞ্চিত প্রফিট করতে। গুলো ক্রেডিট দিকে বসতেছে, তাহলে এখান থেকে নিতে গেলে অবশ্যই ডেবিট দিক থেকে নিতে হবে, তাই না? জি ভাই। হ্যাঁ, মানে ডেবিট দিকে বসানো মানেই তো মাইনাস, ঠিক আছে? তাহলে আমি এখানে হ্যাঁ। লিখবো ওই যে নামটা শিখাইছিলাম না, অল ট্রান্সফার শিখাইছিলাম। জি ভাই। তাহলে এটার নাম ট্রান্সফার টু জেনারেল জেনারেল রিজার্ভ। রিজার্ভ। আমি একবারে একটু ছোট করে লিখলাম জেনারেল। তাহলে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত টাকা? 2,500 25। টাকা। 25। আমি ওই যে তিনটা এন্ট্রি বলছিলাম,
অল ইন্টারেস্ট এক্সপেন্স বসবে, অল ডিভিডেন্ড পেইড বসবে, আর অল ট্রান্সফার বসবে, এই সেই ট্রান্সফার 2,500 টাকা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সমন্বয়ের এন্ট্রি কয়বার বসে? 2 বার। দুইবার। তাহলে আর একবার বসবে, কোথায় বসবে তাহলে আরেকবার? এই টাকাটা আমি কোথায় জমা দিচ্ছি? জেনারেল রিজার্ভে। কোথায় জমা দিচ্ছি? জেনারেল রিজার্ভে। তাহলে জেনারেল রিজার্ভ কি দায় না সম্পদ, সেটা বললেই হবে। বলেন। সম্পদ দায়। সম্পদ না, সাধারণ দায়। দায়। কারণ হ্যাঁ, সাধারণ সঞ্চিতি দায়, ঠিক আছে, কারণ ওটা প্রফিটের অংশ, আর প্রফিট স্বপ্নের ক্রেডিট দিকে বসে। প্রফিট কোন দিকে বসে? দায় ক্রেডিটে। পাশে বসে না? দায় পাশে বসে। হ্যাঁ, এই জন্য জেনারেল রিজার্ভটাও দায় পাশে বসবে। মানে কেন আমরা এতদিন জানি সাধারণ সঞ্চিতি দায়, কিন্তু এটা আসলে দায় না, এটা প্রফিটের অংশ। এটা কিসের অংশ? প্রফিটের অংশ। তো প্রফিট যেহেতু আমরা দায় পাশে বসাই, এই জন্য জেনারেল রিজার্ভটাও আমরা দায় পাশে বসাই। কথা কি বুঝাতে পারছি? জি ভাই। আমার মনে তাহলে হয় ভাইয়া কেউ এইভাবে। করলে সাধারণ সঞ্চিতি কি তখন কি প্রফিটের অংশ বলা উচিত নাকি দায় বলা উচিত? মানে আপনাকে যদি সিম্পলি জিজ্ঞাসা করে যে সাধারণ সঞ্চিতি কি, একটু বলেন, ব্যাখ্যা করেন। যদি আপনাকে অপশন দেয় যে এটা দায় না সম্পদ, তাহলে আপনি দায় বলবেন। কিন্তু যদি বলে এটা একটু ব্যাখ্যা করেন, তখন তো আপনি দায় বা সম্পদ বলতে পারেন। আপনি বলবেন কি, এটা প্রফিটের একটা অংশ, যেটা আমরা ভবিষ্যতের সমস্যা মোকাবেলার জন্য প্রতিষ্ঠানে সৃষ্টি করা হয়, এবং এটা দায় পাশে বসানো হয়, কারণ এই টাকাটা আমার ভবিষ্যতে ব্যয় করা লাগবে। তাহলে যেটা ভবিষ্যতে ব্যয় করা লাগবে, ওটা দায়। ঠিক আছে। আচ্ছা, জি কেউ একজন ভাইয়া। বলেন তো, প্রফিট কেন দায় পাশে বসে? এটা আমি একটু শুনি আপনাদের কাছে, যেহেতু আপনারা অঙ্ক করছেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন, 9 থেকে করতে করতে আসছেন। প্রফিট কেন দায় পাশে বসে? প্রফিট পাশে বসে, কারণ যারা কোম্পানি শেয়ার হোল্ডার তাদের মাঝে তো এটা বন্টন করে দিতে হবে, তো কোম্পানির পক্ষ থেকে এটা একটা দায় না। এক্স্যাক্টলি, এটা মানে ঠিকই বলছেন। আর একটু বলা যায় সিম্পলি, প্রতিষ্ঠানের মালিককে, মালিক আর প্রতিষ্ঠান দুটো ভিন্ন সত্তা না? জি ভাই। মালিক কিন্তু ক্যাপিটাল নিয়ে আসে, এই জন্য কোন ওই মালিক ওই ক্যাপিটাল। আলাদা। আচ্ছা, হ্যাঁ সেটাই, মালিক যেহেতু ক্যাপিটাল নিয়ে আসে, ক্যাপিটালটা তো মালিককে কোনো না কোনো সময় ফেরত দিতে হবে। এই জন্যই ক্যাপিটাল দায় পাশে বসে। আর ওই ক্যাপিটাল আমরা ইউজ করে যে প্রফিটটা করলাম, এই প্রফিটটাও আমরা ওই মালিককে দিয়ে দিব, অথবা যারা শেয়ার হোল্ডার থাকবে তাদেরকে দিয়ে দিব। তাহলে যেটা দিতে হবে সেটা দায়, এই জন্য এটা দায়। কথা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, ধন্যবাদ তন্নিকে। এখন আমরা যাই পরের এন্ট্রিতে, যেহেতু আমাদের প্রায় শেষ। আচ্ছা, আরেকটা কথা একটু ভুলে গেছি। এখানে জেনারেল রিজার্ভ 2,500 টাকা লিখলাম, এখানে আগে থেকেই কোনো জেনারেল রিজার্ভ ছিল না। মনে করেন আগে থেকেই যদি জেনারেল রিজার্ভ 10,000 থাকতো, আমি কি করতাম তাহলে? যোগ করতাম। অ্যাড করে দিতাম। সেই 10,000-এর সঙ্গে লিখতাম অ্যাড নিউ। নিউ লিখে 2,500 করে মোট 12,500 টাকা বসে। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, ওকে, এটা মাথায় রেখেন। দেখেন, আমি একটা কথা সর্বদা আমার স্টুডেন্টকে বলার চেষ্টা করেছি বিগত এই 11-12 বছরে। সেটা কি, যে আমি আপনাকে এখানে 10টা অঙ্ক শিখাবো না, বা 15টা অঙ্ক শিখাবো না। আমি আপনাকে, মনে করেন এখানে একটা অঙ্কের মধ্যে কয়টা এন্ট্রি ছিল, এখানে একটা অঙ্কের মধ্যে আমরা যাই দেখতে পাবো, একটা অঙ্কের মধ্যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর ডান দিকে 7টা, তাহলে 23টা এন্ট্রি আর 3টা সমন্বয়, তাহলে 26টা এন্ট্রি শিখাচ্ছি। আমার কথা হলো, এই 26টা এন্ট্রি যদি আপনার অন্য কোনো অঙ্কে আপনি পেয়ে যান, তাহলে এই 26টা এন্ট্রির একটা পাইলেও যেন সেটা ভুল না হয়। নতুন যেটা আসবে সেটা আপনি ভুল করেন, কিন্তু যেটা পুরাতন, মানে এই 26টা এন্ট্রির মধ্যে যদি কোনোটা ভিতর। রিপিট হয়, তাহলে সেটা পুরাতন, তাহলে ওইটা যেন ভুল জি না ভাই। হয়। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তো মনে রাখবেন, ম্যাক্সিমাম অঙ্কে প্রায় 90% এন্ট্রি সেম থাকে, তবে 90% পেরে গেলেন। ঠিক আছে। হুম। তো এই আমি 10টা অঙ্ক শিখাবো বা 20টা অঙ্ক শিখাবো এরকম না, আমি যে অঙ্ক কটা শিখাবো আপনাদের সেই এন্ট্রি গুলোকে মাথায় গেঁথে নিতে হবে, বা যে কথাগুলো বলছে এগুলো গেঁথে নিতে হবে, তাহলে দেখবেন আপনার সামনে একটা নিউ অঙ্ক আসলে আপনি পেরে যাবেন। এই কথার মধ্যেই সেগুলো থাকবে। ওকে, তো সামনে আগাই।
3 নাম্বার সমন্বয় একটা কথা বলছে, দারুণ একটা কথা, আমরা একটু রিডিং করি তারপরে বুঝাই। বলছে ডিক্রি ফর কম্পেনসেশন অফ টাকা 2000 হ্যাজ বিন ইস্যুড by the court upon a party who consume electricity through false line. This was not recorded in account. আচ্ছা, আমি আগে একটু বুঝিয়ে নিই তারপর বাংলাটা বলি। মনে করেন এখানে পার্থ আছে, পার্থ গ্রামে বসবাস করে। এখন পার্থ একজন সচেতন নাগরিক এবং শিক্ষিত যুবক। তার বাসার পাশে একজন খুবই মানে কৃপণ লোক বসবাস করে, একটু বয়স্ক টাইপের, মানে সেকেলে লোক। তো সেই লোক আসলে তার বাসার পাশে একটা বৈদ্যুতিক খাম্বা মানে খুঁটি থাকা সত্ত্বেও তার নিজের বাড়িতে বিদ্যুৎ নেইনি। এরকম দেখছেন না কখনো আপনারা? জি ভাই। এরকম দেখা যায়। তো ওই লোক বিদ্যুৎ না নিয়ে, কেন নেয়নি? কারণ খরচ হবে তাই। বিদ্যুৎ না নিয়ে তাহলে কি করে, আবার তার একটু আবার মাঝে মাঝে একটু মানে পরেরটা ব্যবহার করতে মনও চাই, তাহলে সে কি করে, সে হচ্ছে ওই রাতের বেলা ওখান থেকে চোরাই লাইন নিয়ে সে কি করে, মোবাইল চার্জ দেয় বা তার ফ্যান চালায় বা লাইট চালায় বা টিভি চালায়। রাতের বেলা এই কাজগুলো করে, কিন্তু দিনের বেলায় করে না। ঠিক আছে, চোরাই লাইন নিয়ে। এখন পার্থ সচেতন নাগরিক, সে বিষয়টা খেয়াল করছে। এখন দেখছে যে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, তো সে কি করলো, সে বিদ্যুৎ অফিসে গিয়ে ওই লোকের নামে কমপ্লেন করলো এবং নিজেকে হাইড করে, যেন ওই লোক তার পরিচয় না জানতে। এখন বিদ্যুৎ অফিস জানতে পারার, এই কমপ্লেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে এসেই কি ওই লোককে ধরে নিয়ে যাবে নাকি? না। সুযোগ নাই। না। কারণ আগে প্রমাণ জোগাড় করতে হবে যে আসলেই কি সে ব্যবহার করে নাকি করে না, নাকি পার্থ তো উদ্দেশ্য প্রণোদিত ভাবেও ওই লোককে হেয় প্রতিপন্ন করার জন্য হলেও কমপ্লেন করতে পারে, পারে না? এই জন্য জি ভাই। ওই লোকের এগেনস্টে যে অ্যালিগেশনটা নিয়ে আসছে পার্থ, সেই অ্যালিগেশনটা যে আসলেই সত্য সেটা যাচাই করে। তো সেটা যাচাই করলে দেখা গেল যে আসলেই ওই লোক চোরাই লাইন ব্যবহার করে। তাহলে এখন বিদ্যুৎ কোম্পানি কি করবে, প্রমাণ পাওয়া সত্ত্বেও ওই লোককে কিছু বলতে পারবে না, না বলে সে চলে যাবে আদালতে। আদালতে গিয়ে ওই ব্যক্তির নামে মামলা করবে। তাহলে বিদ্যুৎ অফিস কি করলো, ওই ব্যক্তির নামে মামলা করলো। এখন মামলার শুনানিতে একটা রায় হলো যে ওই ব্যক্তি যেহেতু দোষী প্রমাণিত হয়েছে, তাহলে ওই ব্যক্তি বিদ্যুৎ অফিসকে 2000 টাকা ক্ষতিপূরণ দিবে। কি দিবে? ক্ষতিপূরণ দিবে। এটা এতটুকুই ক্ষতিপূরণ জরিমানা দিবে। হয়েছে, এতটুকুই জাস্ট শাস্তি হয়েছে, আর কিছু হয়নি। যদি তার প্রয়োজন হতো আর 2 বছর বা 1.5 বছর বা 3 বছর, তাহলে তার তো সে জেল খাটতেই হতো, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন আমাদের যে বিষয়টা বলছে এটা একটু দেখি। ডিক্রি ফর কম্পেনসেশন, ক্ষতিপূরণের রায় দেওয়া হয়েছে। অফ টাকা 2000 টাকার ক্ষতিপূরণ দেওয়ার রায় হয়েছে, হ্যাজ বিন ইস্যুড বাই দ্য কোর্ট। যে রায়টা দিয়েছে কোর্ট, কে দিয়েছে? আদালত। আচ্ছা। আপন এ পার্টি হু কনজিউম ইলেকট্রিসিটি, মানে একজন ব্যক্তির বিপক্ষে, হু যে কনজিউম ইলেকট্রিসিটি, কনজিউম মানে ব্যবহার করা, যে ব্যবহার করেছে বিদ্যুৎ থ্রু ফলস লাইন, মানে কি অবৈধ লাইন ব্যবহার করে। অবৈধ লাইনের মাধ্যমে যে ব্যক্তি বিদ্যুৎ ব্যবহার করেছে, রাইট, হ্যাঁ, ওই ব্যক্তিকে আদালত 2000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রায় দিয়েছে। কার পক্ষে দিছে? কোম্পানির পক্ষে। যে কথাটা এখানে উজ্জ্ব আছে, কোম্পানির পক্ষে কথাটা বলা নাই। তাহলে আমরা তো বুঝবো ওই সেই কৃপণ লোককে বলছে যে আপনি 2000 টাকা ক্ষতিপূরণ দেবেন কোম্পানিকে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এই টাকাটা, দিস ওয়াজ নট রেকর্ড ইন অ্যাকাউন্ট, এই টাকাটা এখনো অ্যাকাউন্টে রেকর্ড করা হয়নি। তাহলে আপনি এখন বলেন, এখন আমি রেকর্ড করতে চাচ্ছি, আমি বিদ্যুৎ অফিসের লোক, তাহলে আমি কিভাবে রেকর্ড করব? এই 2000 টাকা আমি আয়, রাইট, এক্স্যাক্টলি, এই 2000 টাকা আমার আয়, সঙ্গে সঙ্গে সমন্বয়টি কয়বার বসে, আগে আমি আয় পাশে বসাই। এটা হচ্ছে কম্পেনসেশন। এটা কি, এটা নাম কি? কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কম্পেনসেশন মানে কি? ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণ হচ্ছে 2000 টাকা, এটা আমার ইনকাম। এখন এই সমন্বয়টি 2 বার বসে, তাহলে এই টাকাটা কি আমি পেয়েছি না পাবো? পাবো। আয় বকেয়া সম্পদ। তাহলে যেটা পাবো সেটা সম্পদ। তাহলে সম্পদ দিকে দেখেন, লিখলাম কম্পেনসেশন ডিউ, টাকা হলো 2000। কম্পেনসেশন ডিউ কত টাকা? 2000। 2000। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? জি ভাই।
আর কোনো নাই। এন্ট্রি নাই আমার। এখন আমি যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ আগের দিনের মতোই অ্যাজ ইউজুয়াল। তারপরে একটু দেখিয়ে দিই। আপনি এই ইনকাম পাশের যোগটা আগে করেন। ইনকাম পাশের যোগ করলে কত হয় একটু বলেন তো? 25 আর 2 27,000 কত হয়? 27,000। তাহলে এই 27,000 টাকা আমি এখানে কালার করে দিলাম 27,000। তাহলে এখানে আমি আবার ওই 27,000 টাকাই তো বসাবো নাকি? হ্যাঁ ওকে, আমি 27,000 টাকাই বসালাম। এবার এখান থেকে উপরের গুলো বিয়োগ করবো। বিয়োগ করলে কত হয়? 4,000, 8,000, 9,000, 10,600 টাকা। তাহলে 27,000 থেকে 10,600 বাদ দিলে কত থাকে? 27,000 থেকে 10,000 বাদ দিলে 17, তাহলে 16,400 টাকা না? জি ভাইয়া, কত থাকে? 16,400। হ্যাঁ, 16,400 টাকা থাকে। এই 16,400 টাকা তাহলে আমার কি ইনকাম না? জি ভাই। এই ইনকামটার নাম কি বলেন তো? কে বলতে পারবেন? আগের দিন বলছিলাম কারেন্ট ইয়ার প্রফিট। আর নাম কি লিখবো? ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। নিট রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে আমি 16,000 টাকা নিয়ে যাব। তাহলে 16,000 টাকা কোন দিকে বসাবো? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? আয় হয়েছে ক্রেডিটে। এক্স্যাক্টলি ক্রেডিট দিকে। তাহলে আমি কি লিখবো? ব্যালেন্স ট্রান্সফার ফ্রম, কি লিখবো? ফ্রম ট্রান্সফার ফ্রম রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। টাকাটা 16,400 টাকা। তাহলে 16,400 যদি এখানে বসাই তাহলে যোগ করলে কত হবে? 19,400 নাকি? হ্যাঁ 19,400। তাহলে এই 19,400 আমি এখানেও বসাই। এখান থেকে এটা যদি আমি 5 6 তাহলে উপরেরটা মাইনাস করবো, তাহলে 19,400 কালারিং করে দিলাম। আর উপরে আছে কত? 5,000, 6,500 টাকা। তাহলে থাকে কত? 12,900 নাকি? 12,900। শিওর তো নাকি? জি ভাই। তাহলে 12,900 টাকা। এখন বলেন এটা কি এই 12,900 টাকার নাম কি? ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। কোথায় যাবে? জেনারেল ব্যালেন্স শিটে। জেনারেল ব্যালেন্স শিট। এই তাহলে জেনারেল ব্যালেন্স শিট আমি কোন দিকে বসাবো বলেন? অ্যাসেট দিকে না দায় দিকে? এটা ক্রেডিটে। যেহেতু দায়ে। প্রফিট তো দায় পাশে বসে, কথা শেষ, তাই না? এদিকে যাবে। হ্যাঁ রাইট। তাহলে এই দায় পাশে বসালাম। ওইটাই লিখবো। কি লিখবো তাহলে? ব্যালেন্স ট্রান্সফার ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট, তাই তো? ব্যালেন্স ট্রান্সফার ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট 12,900 টাকা। ঠিক আছে? জি ভাই। তাহলে এবার ক্যাপিটাল অ্যাকাউন্টের ছকে গেলাম, কিন্তু কোন ছকে দেবো? দাঁড়ান। তাহলে কি বলেছিলাম গতদিন? ক্যাপিটাল অ্যাকাউন্টের কাজ হলো শুধু দুই সাইড যোগ করে নিচে নামা। দুই সাইড যোগ করে কি করা? তাহলে বলেন 60, 80,000 কত টাকা হয় এখানে? ভাই ব্যালেন্স 80,000। শিটটা। আমি ব্যালেন্স শিটটা ভাই পরে ব্যালেন্স করবো শিট। তো। এখন তো বলেন ও কি আচ্ছা। বলতেছেন বলেন। না ঠিক আছে, আমি ভাবছি কি এই যে এই টাকাটা দিয়ে একবারে ব্যালেন্স শিট করতে হবে, কিন্তু যে না জেনারেল এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা তো করতে হবে। রাইট, ক্যাপিটাল অ্যাকাউন্ট শেষ করে তারপরে আমি জেনারেল ব্যালেন্স শেষ করবো, ঠিক আছে? জি ভাই। তাহলে বলেন আমার যোগফল ঠিক আছে বাম পাশে? কত? 60 আছে 85। ঠিক আছে। তাবাসসুম ঠিক আছে? জি ভাইয়া, এখন এই যে যোগটা করলাম, আমি গতদিন শিখিয়েছিলাম, কি শিখেছিলাম মনে আছে? যে এখানে ফিক্সড একবার অ্যাসেটের বলেন, আমি যোগফলটা কত? আচ্ছা সবাই শোনেন, আমার অ্যাসেট পাশের যোগফল 80,000 আর 21,000 মিলে 1,01,000। আমি এই 1,01,000 নিয়ে কথা বলবো। 80,000 আর 21,000 নিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ফিক্সড অ্যাসেটের টোটাল যোগফলটা কত? 1,01,000, তাই তো? হুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 1,01,000 টাকা আমি অ্যাসেট দিকে নিয়ে যাব। তাহলে ব্যালেন্স ট্রান্সফার টু
জেনারেল ব্যালেন্স শিট, জেনারেল ব্যালেন্স শিট। তাহলে এই যে জেনারেল ব্যালেন্স শিটে আমি এই যোগফলটা নিয়ে যাব। কোন যোগফলটা? 1,01,000। বলেন, 1,01,000 জেনারেল ব্যালেন্স শিট কোন দিকে নিব? 1,01,000 অ্যাসেট দিকে না দায় পাশে? অ্যাসেটে। তাহলে অ্যাসেটের যোগ ভাইয়া হলে অ্যাসেট দিকে যান। হ্যাঁ বলেন। ভাইয়া এটা তো অ্যাসেট থেকে নিবেন। হ্যাঁ, তাহলে অ্যাসেট দিকে আমি লিখলাম। তাহলে ব্যালেন্স ট্রান্সফার ফ্রম কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,01,000। ক্লিয়ার সবার কাছে এটা? ঠিক আছে আচ্ছা, আর দায়ের যোগফলটা কত? মানে এই যে দায় পাশ, মানে ক্যাপিটাল আর লং টার্ম লায়াবিলিটি, দায়ের যোগফলটা কত? 85,000 না? তাহলে এইটা বসবে কোন দিকে? লাইব্রেরিতে এইটা লায়াবিলিটি দিকে বসে নাই। তাহলে লায়াবিলিটি দিকে যদি বসে, এখন আমি কি করব? সবগুলো যোগ করব। এবার যোগ করলে যোগফল হবে 1,36,900 টাকা। যদি এটা হয় তাহলে আমার অঙ্ক হয়েছে, না হলে হয় নাই। কথা ক্লিয়ার? ভাইয়া এইটুকু হ্যাঁ, একটু আরেকবার বলেন যে কিভাবে বুঝবেন যে অঙ্ক হয়েছে কি হয় নাই? এই যে দুই পাশ যোগ করে যদি মিলে যায় তাহলে অঙ্ক হয়েছে, না হলে হয়নি। দুই সাইডের যে এন্ট্রি গুলো বসাইলেন না, এই এন্ট্রি গুলো যোগ করে দেখেন 1,36,900 টাকা হয়। এখন দুই সাইডে একই টাকা হয় কিনা, যদি হয় তাহলে অঙ্ক হয়েছে, না হলে হয় নাই। ভাইয়া বুঝছেন? হ্যাঁ, না একটু উপরের দিকে যান। হ্যাঁ বলেন। নিচে নেট রেভিনিউ অ্যাকাউন্টে কি যান? নেট রেভিনিউ অ্যাকাউন্টে, আচ্ছা যাচ্ছি। কেউ একটু গ্রুপে স্ক্রিনশট গুলো দিয়ে তো। আচ্ছা, আপনার স্ক্রিনশট দেন, আমি যাচ্ছি ওখানে। দেখেন স্ক্রিনশট দেন। আচ্ছা, আমি রেকর্ডিংটাকে অফ করি। হ্যাঁ, কিন্তু ক্লাস হয়ে গেছে, বেশি